হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আই এম রাজদীপ অ্যান্ড ইউ আর ওয়াচিং ডিপ ইন রাশিয়া। তো আজকের টপিক হলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে পুরো ডিফাইন করব কিভাবে অ্যাডমিশন নিতে হয়, কিভাবে অ্যাডমিশন প্রসেস হয়, কিরকম ভাবে কি করতে হবে, কখন কোন স্টেপ নিতে হবে। তো প্রত্যেকটা জিনিস ইলাবোরেটলি ডিফাইন করব। তো এর মধ্যে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলো বা ডকুমেন্টস নিডেড এই সমস্ত কিছু বলবো না, ওর জন্য আলাদা ডিফাইন ভিডিও হবে। আজকে বলবো স্টেপ বাই স্টেপ কি কি জিনিস তোমাকে ফলো করতে হবে টিল ইউ কাম টু রাশিয়া। রাশিয়া আসার পর কি প্রসেস হয় সবকিছু ব্যাপারে। সো উইদাউট এনি ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। Hello everyone, welcome back to my video. I am Rajdeep and you are watching Deep in Russia. সো প্রত্যেকটা প্রসেস স্টার্ট হবে তোমার যখন তুমি একটা ইউনিভার্সিটি সিলেক্ট করে নেবে বা কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে নিলে, কি ইউনিভার্সিটি চুজ করে নিলে আমি এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করবো বা ইউনিভার্সিটি অ্যাডমিশন নেব। তো তারপর তুমি কোনো তার অফিসিয়াল কন্ট্রাক্টর, আমি সবসময় বলি অফিসিয়াল কন্ট্রাক্টর, ট্রাই টু কনসাল্ট অফিসিয়াল কন্ট্রাক্টর, যে তোমাকে অফিসিয়ালি এখানে যার কন্ট্রাক্ট আছে তার তার থ্রু দিয়ে তুমি অ্যাডমিশন নাও। আমি প্রথমে বলে দিলাম কথাটা। তো তাকে অফিসিয়াল কন্ট্রাক্টরকে তুমি কন্ট্যাক্ট করলে, তার ব্যাপারে তুমি সবকিছু ফিস বগেরা যা যা স্ট্রাকচার সবকিছু তুমি ডিফাইন করে নিলে। তো তারপর তোমার ফার্স্ট স্টেপ হলো কি রেজিস্ট্রেশন করানো। তুমি নিজেকে রেজিস্টার করলে, রেজিস্ট্রেশন করানোর জন্য একটা ফিক্সড অ্যামাউন্ট কিছু পে করতে হয়। ফিক্সড অ্যামাউন্ট পে করে নিলে, পে করে নেওয়ার পর যদি তুমি এখনো নিট না দিয়ে থাকো তো নিটের জন্য প্রিপারেশন নাও, নিটের জন্য বোর্ডসের জন্য প্রিপারেশন নাও, নিট বোর্ড সব হয়ে গেল। তারপর তুমি তোমার ইন দ্য মান্থ অফ মার্চ ইয়া এপ্রিল, এই মান্থে তোমার অ্যাডমিশন লেটার তোমার কাছে চলে আসবে যদি তুমি এখন রেজিস্টার করো। আর যখন তুমি যদি পরে রেজিস্টার করো তো অন দ্য মোমেন্ট উইদিন 5-6 ডেজের মধ্যে রেজিস্ট্রেশন করার পরে পেয়ে যাবে তুমি অ্যাডমিশন লেটার। তো অ্যাডমিশন লেটার তুমি পেয়ে গেলে, অ্যাডমিশন লেটার পাওয়াতে তুমি তোমার কিছু মানে ফার্স্ট স্টেপ তোমার অ্যাডমিশন লেটার। অ্যাডমিশন লেটার পেয়ে গেলে, অ্যাডমিশন লেটার পাওয়ার পর তুমি তোমার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই অলরেডি তুমি প্রথমেই করে দিয়েছো। পাসপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, উইদাউট পাসপোর্ট নাথিং ক্যান বি প্রসেড। তো পাসপোর্ট হয়ে গেল তোমার। পাসপোর্ট আর তোমার মার্কশিট, তোমার নিটের স্কোর কার্ড সবকিছু তুমি তোমার অফিসিয়াল কন্ট্রাক্টরকে বা অফিসিয়াল কনসালটেন্সি যাকে তুমি নিয়েছো, হায়ার করেছো, তাকে তুমি ডকুমেন্ট সাবমিট করে দেবে। ডকুমেন্ট সাবমিট করে দেওয়ার পর সে পাসপোর্ট নিয়ে সেটাকে ট্রান্সলেশন করানো, সেটাকে অ্যাপোস্টাইল করানো। পাসপোর্ট তো অ্যাপোস্টাইল হয় না, মানে মার্কশিট অ্যাপোস্টাইল করানো, মার্কশিট ট্রান্সলেশন করানো। তো এই সমস্ত প্রসেসগুলো তার কনসালটেন্ট নিজেরাই করে দেয়, কোনো সময় আলাদা করে চার্জেস বা কিছু থাকে না। এটা কনসালটেন্সি অ্যামাউন্টের মধ্যেই কনসালটেন্সি অ্যামাউন্টের মধ্যেই থাকে। তো এরপরে তোমার নেক্সট স্টেপ যেটা হবে কি, তুমি যে ইউনিভার্সিটিটার ব্যাপারে তুমি জানছো বা যাচ্ছ সেই ইউনিভার্সিটিতে থেকে তোমাকে ইনভিটেশন লেটার প্রোভাইড করা। তো ইনভিটেশন লেটার তুমি অ্যাট দ্য মান্থ অফ সেপ্টেম্বর অর আগস্ট সেপ্টেম্বরে তোমাকে ইনভিটেশন লেটার ইস্যু করবে। তো তোমার যখন ইনভিটেশন লেটার চলে আসলো, ইনভিটেশন লেটার আসার পরে তুমি সেখান থেকে তোমার ভিসার জন্য অ্যাপ্লাই হবে। তো ইনভিটেশন লেটার তোমার দরকার ভিসার জন্য। তুমি ইনভিটেশন লেটার আসলো, তুমি ভিসার জন্য অ্যাপ্লাই করলে, যেটা তোমাকে কনসালটেন্টই অ্যাপ্লাই করে দেবে, তোমাকে আলাদা করে কিছু করতে হয় না। কনসালটেন্ট এই সমস্ত কাজগুলো কনসালটেন্ট এই সমস্ত ভিসা অ্যাপ্লাই করা, অ্যাডমিশন লেটার আনানো, ইনভিটেশন লেটার আনানো, এই সব কিছু প্রসেস কনসালটেন্টের হয়। তো তোমার কনসালটেন্ট ইনভিটেশন লেটার এনে দিল, তোমার জন্য ভিসা অ্যাপ্লাই করে দিল, তোমার ভিসা চলে আসলো। ভিসা আসার পর তোমাকে বলবে যে তোমার এত তারিখে বা এই ডেটে তোমাকে ট্রাভেল করতে হবে। তো তুমি সেই ডেটে হিসেবে তোমাকে টিকিট বলবে, তুমি সেই টিকিটটা করে নেবে। কোনো সময় কনসালটেন্ট নিজেরাই টিকিট করে দেয়, সেটা চার্জ পে করতে হয়। অরেঞ্জ কখনো কখনো তুমি নিজে থেকেও টিকিট করতে পারো। টিকিট করে সেই যে, কিন্তু তোমাকে যে টিকিটটা করবে সেই টিকিটটা একটা ব্যাচ ওয়াইজ, আমাদের এখান থেকে প্রত্যেকটা ব্যাচ ওয়াইজ স্টুডেন্ট আসে ইউনিভার্সিটিতে। তো তোমাকে সেই ব্যাচের মধ্যে, সেই ব্যাচে যে দেখতে হবে যে সেই টিকিট, সেই ব্যাচে কোন টিকিটে তারা আসছে, কোন ফ্লাইটটা তারা কোন ফ্লাইটে করে তারা এখানে রাশিয়া আসছে, সেই ফ্লাইটটা তোমাকে বুক করতে হবে। বুক করে নিলে তুমি নিজে সেলফ সেলফ বুক করলে, অথবা তুমি কোনো তোমার কনসালটেন্টকে দিয়ে বুক করালে। বুক করানোর পর তুমি রাশিয়া ট্রাভেল করলে। রাশিয়া ট্রাভেল করার পরে তোমার কিন্তু কাজ শেষ হয়নি এখনো। এরপরে তোমার অনেক আরো কাজ আছে তোমার। এর মাঝখানে কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমি তোমাকে মেনশন করে দেবো।
ভিডিও লাস্টে, কারণ ভিডিওতে একটা প্রসেসগুলো বলবো, মাঝখানে কি কি প্রবলেমস হবে সেগুলো পরে লাস্টে আমি বলবো। তো এরপরে তুমি আসলে এখানে আসার পর তোমার ফার্স্ট যে কাজটা হবে সেটা হলো ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট। ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট তোমার হয়ে যাবে, তোমাকে একটা গ্রুপ বলে দেবে, তুমি এই গ্রুপে পড়াশোনা করবে। তোমার একটা গ্রুপ নাম্বার পেয়ে গেলে তুমি তোমার ক্লাসেসের জন্য তোমার ইলেকট্রনিক কার্ড বলো বা তোমার হোস্টেল কার্ড বলো, সবকিছু তোমাকে আসার পরে তুমি পেয়ে যাবে। পাওয়ার পরে তোমাকে এই সমস্ত কার্ডস গুলো ইউজ করে তোমাকে এন্ট্রি, এক্সিট, হোস্টেল, ইউনিভার্সিটি সব জায়গায় হয়, ইউজুয়ালি সব ইউনিভার্সিটিতেই হয় এটা। এমন কোনো ইউনিভার্সিটি নেই যেখানে তার নিজস্ব ইলেকট্রনিক কার্ড নেই বা ইলেকট্রনিক প্রপোজ নেই। আমারও ইউনিভার্সিটিতে আমার নিজের ইলেকট্রনিক কার্ড আছে, আমার ইলেকট্রনিক কার্ডে আমি একমাত্র এন্ট্রি পাবো, তাছাড়া কেউ এন্ট্রি পাবে না। তো এই সমস্ত ছোট ছোট কাজগুলো হয়ে গেল। এরপর মেইন যেই কাজটা হবে তোমার ব্যাংক অ্যাকাউন্ট, সিম কার্ড, এই সমস্ত জিনিসগুলো তুমি যেদিনকে আসবে সেদিনকে তুমি পেয়ে যাবে থ্রু ইয়োর কনসালটেন্ট। সবসময় ইউজুয়ালি সব কনসালটেন্ট, যে কোনো কনসালটেন্ট তুমি কনসাল্ট করো না কেন, তারা ব্যাংক অ্যাকাউন্ট, সিম কার্ড সবসময় তোমাদেরকে প্রোভাইড করবে। তো কনসালটেন্ট তোমাকে ব্যাংক অ্যাকাউন্ট বলো বা সিম কার্ড দিল, সেই সমস্ত তুমি পেয়ে গেলে। সে ইউজুয়ালি রিচার্জ করা থাকে, 1 মাসের রিচার্জ থাকে সেই সমস্ত। আমি যখন এসেছিলাম তখন আমাকে যে সিম কার্ডটা দিয়েছিল, আমার মোটামুটি 1 মাসে 29 ডেজ 30 ডেজের রিচার্জ ছিল ওখানে। তো তারপর থেকে নিজেরা রিচার্জ করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে আমার আসার পর আমাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছিল। তো এতে কোনো প্রবলেম হয়নি, আমার তো হয়নি বা কোনো কারোর হয় না। ইউজুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট খুলে যায় 2 থেকে 3 দিন পর। তোমাকে ডেবিট কার্ড যেটা হবে বাই পোস্টে বলো বা একটা আমরা যেমন টিঙ্ক অফ আমার ব্যাংক অ্যাকাউন্ট, টিঙ্ক অফের যেটা যে রিপ্রেজেন্টেটিভ থাকে তারা আসে তোমার অ্যাড্রেসে এসে তোমার ডকুমেন্টস চেক করে তোমাকে ডেবিট কার্ড দিয়ে যাবে। কিন্তু তুমি যখন আসার পর তোমার ব্যাংক অ্যাকাউন্ট খুলে গেল, সিম কার্ড পেয়ে গেলে, নেক্সট স্টেপ তোমাকে তোমার রেজিস্ট্রেশন করানো। রেজিস্ট্রেশন ডিলে হলে কিন্তু অনেক বড় একটা ফাইন হয়। এটার পুরোপুরি রেসপন্সিবিলিটি ইজ ইয়োর ডিন অফিস অ্যান্ড ইয়োর কনসালটেন্ট। তো আসার পর তুমি তোমার পাসপোর্ট সাবমিট করো ফর ইয়োর রেজিস্ট্রেশন। তোমার রেজিস্ট্রেশন হতে মিনিমাম 4 থেকে 5 দিন টাইম লাগবে। রেজিস্ট্রেশন হয়ে গেল, রেজিস্ট্রেশন হয়ে যখন তুমি তোমার পাসপোর্ট পেয়ে যাবে, তোমার উইথ ইমিগ্রেশন কার্ড, রেজিস্ট্রেশন, আপাতত এই দুটো জিনিস থাকবে আর পাসপোর্ট থাকবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে তোমাকে মেডিকেল টেস্ট করাতে হবে। তোমার মেডিকেল টেস্ট ইজ ইম্পর্টেন্ট। উইদাউট মেডিকেল টেস্ট ইউর ভিসা উইল নট রিনিউ। তো প্রথমেই যে চার্জেসগুলো কনসালটেন্ট নিয়ে নেয়, মেডিকেল চার্জেস, হোস্টেল চার্জেস, এর মধ্যেই সমস্ত ইনক্লুডেড থাকে। ইউজুয়ালি ম্যাক্সিমাম কেসে সেটাই হয় কি মেডিকেল চার্জেস কনসালটেন্টরা নিয়ে নেয়, সেখান থেকেই তোমার মেডিকেল টেস্ট বগেরা বগেরা जो भी হবে তো কনসালটেন্টরা পে করে। তো কোম্পানি সেটা পে করবে, পুরো কোম্পানি বেয়ার করবে, কারণ তুমি অলরেডি পেমেন্ট করে ইন্ডিয়া থেকে আসছো। তো তোমাকে মেডিকেল চার্জেস, তোমার মেডিকেল টেস্ট হবে, যেখানে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট দুটোই হবে। অ্যান্ড যারা এখানে আসছো তারা একটা জিনিস মাথায় রাখবে, কোনোভাবে কোনো রকম ড্রাগস বা কোনো রকম কোনো অ্যালকোহল বলো বা কোনো স্মোকিং সাবস্টেন্সেস, এই সমস্ত যেন তোমার ব্লাডে না থাকে। তুমি যেন ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে। রাশিয়া কিন্তু খুবই স্ট্রিক্ট এই বিষয়। তো রুলস অ্যান্ড রেগুলেশনসকে নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো, সেপারেট ভিডিও থাকবে সেখানে। তো আমি তোমাকে বেসিক্যালি বলে দিলাম এই জিনিসগুলো যেন না থাকে তোমার ব্লাডে বা ইউরিনে। তো ইউরিনে কিন্তু 10 দিনের বেশি যেন 10 দিন অবধি তার রেজাল্ট পাওয়া যায় ইউরিন টেস্টে। তো এই সমস্ত জিনিসগুলো না থাকে। তোমার ব্লাড টেস্ট হয়ে গেল, ব্লাড টেস্ট হওয়ার পর তোমার সেই ডকুমেন্টটা, ব্লাড টেস্টের রিপোর্ট নিয়ে, তোমার পাসপোর্ট নিয়ে তোমাকে যেতে হবে ভিসা অফিস, যেটা তোমার ডিন অফিসে হবে। কোনো কোনো ইউনিভার্সিটিতে ডিন অফিসে হয়, কোনো কোনো ইউনিভার্সিটিতে ইমিগ্রেশন সেন্টারে যেতে হয় বা ভিসা অফিসে যেতে হয়। তো আমাদের যেমন ডিন অফিস যেতে হয়, ডিন অফিস গিয়ে সাবমিট করতে হয়। তো তোমাকে যাওয়ার পর তোমাকে ডকুমেন্টসগুলো নিয়ে তোমাকে ডিন অফিসে যেতে হবে। আমাদেরকে যেমন ডিন অফিস যেতে হয়, ডিন অফিস গিয়ে আমাকে একটা পেমেন্ট করতে হয় ভিসার জন্য। সেটা সেই ফার্স্ট ইয়ারে তোমার সব পেমেন্ট কনসালটেন্ট করবে। সো রিলায়েবল অন ইয়োর কনসালটেন্ট। তোমার সব কাজ সেই করে দেবে। যদি কোনো স্টেপ মিস হয়, তখন তাদেরকে বলো যে এই আমার স্টেপটা মিস হয়নি, তুমি ভিডিওটা এর জন্য বানানো হচ্ছে, প্রত্যেকটা স্টেপগুলো ইলাবোরেটলি বলে দেওয়ার জন্য। তোমাকে এরপরে মেডিকেল হয়ে গেল, মেডিকেল হওয়ার পর তোমার ভিসার জন্য চলে গেল ডকুমেন্ট, ভিসা চলে আসলো, তোমার ক্লাসেস স্টার্ট হয়ে গেল। অ্যান্ড লাস্ট স্টেপ যেটা রয়ে যায় সেটা হলো তোমার দাক্তিলোস্কোপি হলো একটা গ্রিন কার্ড। গ্রিন কার্ডের মধ্যে তোমার একটা ভেরিফিকেশন হয়, তোমার বায়োমেট্রিক্স থাকে, সবকিছু ফিঙ্গারপ্রিন্টস বগেরা বগেরা, ফেস স্ক্যান বগেরা ওই কার্ডের মধ্যে তোমার হবে। তো দাক্তিলোস্কোপি এর পরে লাস্ট স্টেপ হলো দাক্তিলোস্কোপি। বাট ভিসা কমপ্লিট হওয়ার আগে দাক্তিলোস্কোপি কার্ডটাও জমা করতে হয়। তোমার ভিসা শেষ হওয়ার 31 ডেজ আগে যেন ভিসার জন্য পাসপোর্ট সাবমিট হয়ে যায়। 31 ডেজ, 31 ওয়ার্কিং ডেজ যেন থাকে।
তো একটুখানি টাইমটা দেখে নেবে তোমরা তোমার ভিসা কবে শেষ হচ্ছে। যদি তুমি ফার্স্ট ইয়ারে থাকো, ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা একটুখানি তোমার যে কনসালটেন্ট থাকবে বা যাকে তুমি কনসাল্ট করছো তাকে একটু প্রেশারাইজ করবে যখন 31 ডেজের আগে যেন তোমার ডকুমেন্টগুলো সাবমিট হয়ে যায়, ডকুমেন্টগুলো যেন মেডিকেল টেস্ট হয়ে যায়, তোমার সবকিছু হয়ে যায়। 31 ডেজের পর হলে কিন্তু অনেক সময় ভিসা ক্যান্সেল করে দেওয়ার চান্সও হয়, কারণ তুমি যে ভিসাটা নিয়ে আসবে সেটা হলো 3 মান্থসের ভিসা হয়, সিঙ্গেল এন্ট্রি ভিসা হয়। তো ইনভিটেশন লেটারে এই ভিসাটাই পাওয়া হয়, 3 মান্থস সিঙ্গেল এন্ট্রি। কারণ তুমি একবারই আসতে পারবে মানে, আর 3 মাস থাকতে হবে। 3 মাসের মধ্যে তোমার আসতে, টিকিট করতে, এইসব করতে করতে মোটামুটি 1 মাস তোমার ভিসার ডেট এমনি চলে যায়। আসার পর 1 মাস হাতে পাবে, 1 মাস আগে তোমাকে ভিসা জমা করতে হবে। তো 3 মান্থস তোমার কাছে টাইম আছে। 3 মান্থসের মধ্যে 31 ওয়ার্কিং ডেজের আগে তোমাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এগুলো হলো মেন প্রসেস। এরপরে এর সাথে সাথে অ্যাডিশনাল প্রসেস কি কি হয়, তোমাকে একটা ইয়ে করতে হবে, ইন্স্যুরেন্স করাতে হবে, মেডিকেল ইন্স্যুরেন্স, তোমার হেলথ ইন্স্যুরেন্স এটা হবে। তো ইউজুয়ালি ইউনিভার্সিটি থেকে যে কনসালটেন্টকে আমরা ইউজুয়ালি কনসাল্ট করি, তারাই আমাদের কনসালটেন্সিরাই আমাদের ইন্স্যুরেন্স করিয়ে দেয়, ইন্স্যুরেন্স ডকুমেন্ট প্রোভাইড করে দেয়, যেটা বেস্ট ইন্স্যুরেন্স হয়, যেটা আমাদের নিজস্ব হসপিটালে থাকে। তো ইউনিভার্সিটি বা কনসালটেন্ট কেউ একটা তোমাকে ইন্স্যুরেন্স দিয়ে দেবে। আর যদি বা না দেয়, তোমাকে কিন্তু ইন্স্যুরেন্স নিজে থেকেই করাতে হবে। আমার কনসালটেন্ট আমাকে ইন্স্যুরেন্স করে দিয়েছিল। এখন অবধি আমার প্রত্যেক বছরের ডকুমেন্টেশন যা যা থাকে, তো আমাকে সেগুলো প্রোভাইড করে। তার জন্য একটা চার্জ তারা পে করতে হয়। সেই চার্জটা, যেটা ফার্স্ট ইয়ারে আমরা যে চার্জটা পে করেছিলাম 25,000, সেই চার্জটাই এখনো পে করতে হয় আমাদেরকে প্রত্যেক ইয়ারে, যারা যারা এই সমস্ত মেডিকেলের জন্য বা যে সমস্ত টেস্ট হয় সেগুলো করতে হবে। তো এর সাথে আরেকটা প্রসেস হয় পিসিসি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আরভিপিও। তো এর বিষয়ে আমি পুরো একটা ডিফাইন আলাদা করে ভিডিও বানাবো। এর নেক্সট ভিডিওটাই আরভিপিওর ব্যাপারে হবে। তো যাদের যাদের আরভিপিওর ব্যাপারে কোনো ডাউট থাকলে সেখানে গিয়ে তুমি, আমার ভিসা অলরেডি লেগে গেছে, আমার আরভিপিও হয়ে গেছে, তো আমি আমার একদম পাসপোর্ট দেখিয়ে তোমাকে প্রসেস পুরো বোঝাবো কিরমভাবে হয়। তো বেসিক্যালি এটাই ছিল। আর যেটা বলছিলাম, যেটা প্রবলেমসের মধ্যে ফার্স্ট প্রবলেম হবে তোমার কারেন্সি এক্সচেঞ্জ। তো এখানে স্যাংশন অলরেডি তুমি জানো, রাশিয়াতে স্যাংশন আছে, কারেন্সি এক্সচেঞ্জ করা একটু ডিফিকাল্ট। সো ইন্ডিয়া থেকে ডলার নিয়ে আসাটা ইজ দ্য বেস্ট অপশন। ডলারের রেট তুমি যখন সেপ্টেম্বরে যখন ফ্লাই করবে, ডলারের রেট অ্যাট দ্যাট টাইম ইট উইল বি মাচ গুড রেট। কারণ আস্তে আস্তে যখন উইন্টার্স হয়, তখন ডলারের রেটটা আরো বেড়ে যায়, যেমন কি এই বছর দেখছো এখন 90-91 অলরেডি ডলার রেট হয়ে গেছে। তো সামার্সে যখন তুমি আসছো তখন ডলার নিয়ে নাও। তোমার 2 সেমেস্টারের ফিজ হলে 2 সেমেস্টার বা মিনিমাম একটা সেমেস্টারের ফিজ অলরেডি অবভিয়াসলি ক্যারি করো। অ্যান্ড ডলার এখানে ইজিলি এক্সচেঞ্জ হয়ে যাবে, তুমি তার রিসিপ্টও পেয়ে যাবে। তো ডলার ইজ আ রিলায়েবল, কি বলে ওটাকে, ইউ ক্যান রিলায়েবল অন ইউর ফিজ অন ডলার। তো তুমি ডলার নিয়ে আসো। আর সেলফ এক্সপেন্সের জন্য যেটা একদম অল্প অ্যামাউন্ট হয়, 5-6 হাজার টাকা ম্যাক্সিমাম বা 10,000 টাকার মধ্যে যারা সেলফ কুকিং করে, তো সেই সমস্তগুলো তুমি নর্মালি মান্থলি এখানে এক্সচেঞ্জ করে নিতে পারবে। তো সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না। বাট একটা হিউজ নাম্বার অফ অ্যামাউন্ট, যখন তুমি কলেজ ফিস বলো, এই সমস্ত অ্যামাউন্টগুলো তুমি ইন্ডিয়া থেকে ডলার নিয়ে ক্যারি করাটাই ইজ দ্য বেস্ট অপশন। তো এটাই বলার ছিল পুরো ভিডিওতে, আমি পুরোটা ডেসক্রাইব করে দিয়েছি। যদি তোমার কোনো প্রসেসে কোনো পয়েন্টে যদি তুমি না বুঝতে পারো, তো কমেন্ট করো, অর এলস ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, আমাকে কন্ট্যাক্ট করতে পারো, ডাইরেক্ট ডিএম করতে পারো। আমি তোমাকে পুরো জিনিস উইথ ফটো ভিডিও তোমার যেরকমভাবে লাগবে, আমার আমার যদি অ্যাডমিশন লেটার তোমাদেরকে পাঠাতে হয় বা দেখতে হয়, আমি সেটা তোমাকে পাঠিয়ে দেবো, দেখিয়ে দেবো যে এরকমভাবে অ্যাডমিশন লেটার হয়। আর আরেকটা ডেডিকেটেড ভিডিও বানাবো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাডমিশন লেটার, ইনভিটেশন লেটার কিরাম কিরাম হয়, কি কি লেখা উচিত ওর মধ্যে, এই বিষয়ে ভিডিও বানাবো। নেক্সট দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। টিল দেন, if you like this video, please like it. If you want to watch this other video, please subscribe my channel. দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, ডিপ ইন রাশিয়া সাইনিং অফ।